আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সাথে শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও কাতার সহ ৮ মুসলিম দেশের। এরপর জানিয়ে দেব সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা। তারপর জানিয়ে দেব সিরিয়ায় আসাদের পতনের পর ২১ অভিযান মার্কিন জোটের। আরও জানিয়ে দেব তুরস্কের সাথে অমীমাংসিত সমস্যাগুলো দ্রুতই সমাধান হবে মার্কিন রাষ্ট্রদূত। এবং সর্বশেষ শিরোনাম, ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া। ইসরায়েলের প্রস্তাব প্রত্যাখ্যান মিশর ও কাতার সহ ৮ মুসলিম দেশের। ইসরায়েলের পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মিশর ও কাতার সহ ৮টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। গাজা সংকটের মধ্যেই রাফা সীমান্ত ক্রসিং শুধু ফিলিস্তিনিদের গাজা ছাড়ার সুযোগ দিতে একমুখীভাবে খোলার পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন তারা। তাদের মতে এই পদক্ষেপ মানবিক সহায়তা প্রবেশে বাধা দেবে এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার আশঙ্কা তৈরি করবে। শনিবার ৬ ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার এক যৌথ বিবৃতিতে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি মানবিক বাহিনী সিওজিএটির মাধ্যমে যে ঘোষণা দিয়েছে তা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী শান্তি পরিকল্পনার প্রথম ধাপেরই লঙ্ঘন। দেশটির রাফা কেবল গাজাবাসীর বের হওয়ার জন্য খোলা হবে বলে জানিয়েছে। দেশগুলো জানিয়েছে, ফিলিস্তিনিদের ভূমি থেকে উচ্ছেদ করার যে কোনো প্রচেষ্টা তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে। তারা রাফা ক্রসিং দ্বিমুখীভাবে খোলার দাবি জানিয়েছে। বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এই প্রস্তাবে রাফা উভয় দিক দিয়ে খোলা এবং গাজায় একটি প্রযুক্তিবিদ নির্ভর ফিলিস্তিনি সরকার গঠনের কথা বলা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, যদিও অক্টোবর ১০ থেকে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে গত ৭ সপ্তাহে ইসরায়েল অন্তত ৬০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। শনিবার ভোরে বেতলাহিয়ায় ড্রোন হামলায় ২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতরা পরিবারের সদস্যদের সাথে তাদের খামার পরিদর্শনে গিয়েছিলেন। গাজা সিটির পূর্বাঞ্চল, মাগাজি শরণার্থী শিবির ও রাফাসহ বিভিন্ন স্থানে অন্তত ২০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। খান ইউনুস ও রাফায়ের পূর্বাঞ্চলের ট্যাঙ্ক ও আর্টিলারি হামলার খবরও পাওয়া গেছে। সমুদ্র উপকূলে ফিলিস্তিনি জেলেদের নৌকাতেও ইসরায়েলের নৌবাহিনী হামলা চালিয়েছে। বর্তমানে ইসরায়েল গাজার দক্ষিণ ও পূর্বাঞ্চলের একটি বড় অংশসহ মোট এলাকায় প্রায় অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণে রেখেছে। দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানি বলেন, যুদ্ধবিরতি এখনও পূর্ণাঙ্গ নয়। যুদ্ধবিরতি তখনই সম্পূর্ণ হবে যখন ইসরায়েলি সেনারা সম্পূর্ণভাবে গাজা থেকে প্রত্যাহার করবে এবং স্থিতিশীলতা ফিরবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ পাঠানোর বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং এর প্রধান লক্ষ্য হওয়া উচিত ইসরায়েলি ও ফিলিস্তিনিদের সীমান্তে আলাদা রাখা। প্রতিবেদনে বলা হয়েছে, রাফা ক্রসিং যুদ্ধ শুরুর পর থেকেই বেশিরভাগ সময় বন্ধ থাকায় গাজায় মানবিক অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে। চিকিৎসা ও খাদ্যসহ জরুরি সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। গত অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েলি হামলা এখন পর্যন্ত অন্তত ৭০,১২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সময়ে আহত হয়েছেন আরও ১,৭১,০০০-এর বেশি মানুষ। সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিল কানাডা। কানাডা সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নামও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসব সিদ্ধান্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ। দেশের স্থিতিশীলতা বাড়াতে, অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়তে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী উদ্যোগে কাজ করতে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধে হায়াত তাহরির আল শাম ছিল সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে কানাডা স্বাগত জানায়। অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে সিরিয়ার জনগণের পাশে আছে কানাডা। সিরিয়ায় আসাদের পতনের পর ২১ অভিযান মার্কিন জোটের। সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় গত এক বছরে ২১টি সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশন। শুক্রবার ৫ ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস SOHR খবর শাফাক নিউজের। SOHR জানায়, ২০২৪ সালের ৮ ডিসেম্বর বাশার আল আসাদের পতনের পর এসব অভিযান চালানো হয়। এতে মোট ২৯ জনকে টার্গেট করা হয়েছে, যাদের মধ্যে একজন বেসামরিক নাগরিকও ছিলেন। অভিযানগুলোতে ড্রোন হামলা ও বিমান হামলা ব্যবহার করা হয়। মূল লক্ষ্য ছিল ISIS হুরা সালডিন ও জয়শ আল আকসার নেতা, সদস্য ও সহযোগীরা।
দেরি জোর, রাক্কা, ইডলিব, আলেপ্পো থেকে শুরু করে দামেস্কের গ্রামাঞ্চল পর্যন্ত এসব অভিযান বিস্তৃত ছিল। বেশিরভাগ টার্গেট ছিলেন সিনিয়র নেতা, সক্রিয় যোদ্ধা বা চরমপন্থী কার্যক্রমে জড়িত সন্দেহভাজন ব্যক্তি। এসওএইচআর জানিয়েছে জিহাদিবাদী গোষ্ঠীগুলোর নেতৃত্ব লজিস্টিক্স দুর্বল করতেই গ্লোবাল কোয়ালিশনের এই মার্কিন অভিযান অব্যাহত রয়েছে। তুরস্কের সাথে অমীমাংসিত সমস্যাগুলো দ্রুতই সমাধান হবে, মার্কিন রাষ্ট্রদূত। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং সিরিয়ার বিশেষ দূত টম ব্যারেক শুক্রবার ৬ ডিসেম্বর আস্থা প্রকাশ করে বলেছেন, ওয়াশিংটন ও আঙ্কারার মধ্যে অমীমাংসিত সমস্যাগুলো ৪ থেকে ৬ মাসের মধ্যে সমাধান হতে পারে। এ সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের সম্পর্ককে শক্তিশালী ও স্থিতিশীল বলে অভিহিত করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতে মিলকেন ইনস্টিটিউটের এক সম্মেলনে কথা বলেন ব্যারেক। তিনি ইউরোপীয় ইউনিয়নের পর ন্যাটোর দ্বিতীয় বৃহত্তর মিত্র হিসেবে তুরস্কের অবস্থানের ওপর জোর দিয়ে বলেন, ইউরোপ এই ব্লকে তুরস্কের যোগদানের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করেনি। ইসরায়েল প্রসঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বৃহত্তর ইসরায়েল ধারণা অনুসরণ করছেন না। তিনি যুক্তি দেন যে ইসরায়েল বিভিন্ন দিক থেকে চাপের মধ্যে রয়েছে। তিনি বলেন, সামরিক উচ্চাকাঙ্ক্ষার পরিবর্তে কেবল বাণিজ্য ও সমৃদ্ধির মাধ্যমেই এই ধরনের পদক্ষেপ বাস্তবায়িত হতে পারে। কাউন্টারিং আমেরিকাজ অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশনস অ্যাক্টের অধীনে মার্কিন নিষেধাজ্ঞা এবং দীর্ঘস্থায়ী F-16 ও F-35 বিরোধের প্রসঙ্গে টম ব্যারেক বলেন, এই বিতর্ক ১ দশক ধরে চলছে। তিনি উল্লেখ করেন, ট্রাম্প নিষেধাজ্ঞাগুলোকে অর্থহীন বলে মনে করেন এবং তুরস্কের প্রতিরক্ষা উৎপাদন ক্ষমতা এবং ইউক্রেনের ড্রোন রপ্তানি সম্পর্কে অবগত ছিলেন, যদিও আমেরিকা তুরস্ককে যুদ্ধবিমান সরবরাহ করেনি। তিনি উল্লেখ করেন, তুরস্ক ইউরোফাইটার টাইফুন কিনেছে এবং F-35 প্রোগ্রামে একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী হিসেবে রয়েছে। তুরস্কের 4টি F-35 জেট একটি হ্যাঙ্গারে পড়ে আছে, এখনও ব্যবহার করা যাচ্ছে না বলে তিনি উল্লেখ করেন। তিনি স্বল্পমেয়াদী আমেরিকান রাজনৈতিক চক্রের সমালোচনা করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি 2 বছর অন্তর নির্বাচন করে, যেখানে চীন ও রাশিয়ার মতো বৈশ্বিক প্রতিদ্বন্দ্বীরা 50 বা 100 বছরের কথা চিন্তা করে। তিনি সতর্ক করে বলেন, ভূরাজনীতিতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রযুক্তিগত সুবিধা এখন অপরিহার্য। প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়, ন্যাটোর অভ্যন্তরে প্রতিরক্ষা উত্তেজনার কথা উল্লেখ করে মার্কিন এই কর্মকর্তা বলেন, ইউরোপ যখন আশা করে যে তুরস্ক মহাদেশকে রক্ষা করতে সাহায্য করবে, তখন একই সাথে রাশিয়ার উদ্বেগের কারণে আনকারার উন্নত অস্ত্র ব্যবস্থা অর্জনের বিরোধিতা করে। এই পরিস্থিতিকে তিনি পাগলামি বলে অভিহিত করেছেন। তিনি হোয়াইট হাউসে ট্রাম্প ও এরদোয়ানের মধ্যে একটি বৈঠকের কথা স্মরণ করেন, যেখানে 6টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। বেশিরভাগ বিষয় সমাধান করা হয়েছিল, যার মধ্যে S-400 সিস্টেম সম্পর্কিত কিছু শর্ত ছিল। তিনি বলেন, 4 থেকে 6 মাসের মধ্যে সব অমীমাংসিত সমস্যা সমাধান হয়ে যাবে। রাষ্ট্রদূত সিরিয়ার আসাদ শাসনের বিরুদ্ধে তুরস্কের ভূমিকার কথাও উল্লেখ করেন। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন সিরিয়ার প্রশাসনকে সমর্থন করেছে বলে জানান তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যতে তুরস্কের সাথে সিরিয়া ও আজারবাইজানের সংযোগকারী জ্বালানি করিডরগুলো বড় ধরনের সামরিক সুবিধা প্রদান করবে। তিনি তুরস্ক ও যুক্তরাষ্ট্রের তরলিখিত প্রাকৃতিক গ্যাস চুক্তি আরও জটিল সমস্যা হয়ে উঠেছে বলে উল্লেখ করেন। আজারবাইজান আর্মেনিয়া সাম্প্রতিক শান্তি প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি তুরস্ক আর্মেনিয়া সীমান্ত পুনরায় খোলার আশা প্রকাশ করেন। ট্রাম্পের চাপ উপেক্ষা করে ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি দেবে রাশিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের প্রস্তুত রাশিয়া, এমনটাই আশ্বাস দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের ওপর বিধিনিষেধের যুক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান পুতিন। তিনি বলেন, 6টির মধ্যে 2টি রিঅ্যাক্টর ইউনিট এরই মাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশাবাদ জানান পুতিন। দুদিনের ভারত সফর শেষে শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। ভারতের বেশিরভাগ পণ্যের উপরই 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করছে ভারত, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে দিল্লি।